আমাকে একটা প্রশ্ন করতে দিন। ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে যা হয়েছিল সেটা কি সত্যিকারের মানুষের আন্দোলন ছিল, নাকি সেই আন্দোলনের ভেতরে অন্য কেউ কাজ করছিল যাদের আমরা চিনতে পারিনি? আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, আনিস আলমগীর, শবনম ফারিয়া, তারা সকলেই এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। পরে বলেছেন এই জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়ে গেছে। আমরা প্রতারিত হয়েছিলাম এবং তারা সকলেই অনুধাবন করছেন শেখ হাসিনা যেটা বলে গিয়েছিলেন সেটাই সত্য হয়ে যাচ্ছে। এই কথাটা কিন্তু ছোট কথা না। তাহলে প্রশ্নটা হলো, জুলাই আন্দোলন কি প্রতারণা ছিল, নাকি সত্যিকারের জনরোষ, নাকি দুটোই একসাথে ছিল? চলুন একসাথে বিশ্লেষণ করি। আজকে কোনো পক্ষের হয়ে কথা বলবো না, শুধু সত্যের পক্ষে। আগে একটা জিনিস পরিষ্কার করে নিই, জুলাই আন্দোলনে যে ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের ক্ষোভ কি ছিল মিথ্যা? না, একদম মিথ্যা না। সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোঠা, এটা নিয়ে মেধাবী ছাত্রদের মনে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ছিল। হাইকোর্ট যখন ২০২৪ সালের জুনে সেই কোঠা পুনর্বহাল করল, সেই ক্ষোভ ফেটে পড়ল। এটা বাস্তব, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটা কোঠা সংস্কারের আন্দোলন মাত্র কয়েক সপ্তাহে কিভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হলো? একটা ন্যায্য দাবি থেকে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন, এই রূপান্তর কি স্বাভাবিক ছিল, নাকি এখানে অন্য কেউ কাজ করছিল আড়াল থেকে? এই প্রশ্নটা নিয়েই এগিয়ে যাব। আবু সাইদ, এই নামটা কানে আসলে বুকের ভেতরে একটা চাপ অনুভব করি। 15-16 জুলাইয়ের পরে সারা বাংলাদেশে প্রচার হলো পুলিশের গুলিতে আবু সাইদ মারা গেছে। সেই ভিডিও, 2 হাত ছাড়িয়ে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, সেটা মানুষের হৃদয় ভেঙে দিয়েছিল। কিন্তু পরে তদন্তে যা বেরোলো সেটা অনেকে এড়িয়ে যান। আবু সাইদ গুলিতে মারা যায়নি, তিনি মারা গেছেন মাথায় আঘাতের ফলে রক্তক্ষরণে। এবং সবচেয়ে বড় প্রমাণ, তিনি যে টি শার্ট পরেছিলেন সেটাই কোনো ছিদ্র ছিল না। গুলি লাগলে টি শার্টে অবশ্যই ছিদ্র থাকতো। তাহলে প্রশ্ন হলো, মৃত্যুর সত্য তথ্য ঢেকে রেখে পুলিশের গুলিতে মৃত্যু বলে প্রচার করা হলো কেন? কার স্বার্থে? মুগ্ধর কথাও বলা দরকার। সে পানি দিচ্ছিল আন্দোলনকারীদের, গুলিবিদ্ধ হয়ে মারা গেল। এই মৃত্যু আমাদেরকে কাঁদিয়েছে। কিন্তু তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন, চারপাশে অনেক ছাত্র থাকতে মুগ্ধ একদম মাঝখানে কিভাবে গুলিবিদ্ধ হলো? গুলিটা ঠিক কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত নেই। কিন্তু এখানে একটা পুরনো কল রেকর্ড মনে করিয়ে দেওয়া দরকার। বিগত সময়ে বিভিন্ন আন্দোলনে জামাত বিএনপি নেতাদের কল রেকর্ড ফাঁস হয়েছিল। সেখানে তারা বলেছিল, লাশ ফেলতে হবে, লাশ না পড়লে আন্দোলন সফল হবে না। আমার একটা হচ্ছে, এটা আমি এর আগে বইতে বলেছিলাম, কোনোভাবে ইউনিভার্সিটি ধরতে যাইনি, এটা ভাবে দ্যাট শুড বি এট এনি কস্ট, যদি পারা যায়। আমি জানি না এটা কি শুধু কথার কথা, নাকি এটাই তাদের কৌশল? এবার সবচেয়ে চতুর প্রতারণার কথা বলি। আন্দোলন শুরু হয়েছিল কোন স্লোগানে জানেন? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সাধারণ মানুষ আমাদের পাশে আছে, না হলে এই কোটা আন্দোলন এতটুকু হতো না। তো আপনি যদি দেখেন, সাধারণ আমাদের এই আন্দোলন সাধারণ, আমাদের কেউ কোটা নাই, এখানে আমাদের কেউ মুক্তিযোদ্ধা নাই। তারপরও মুক্তিযোদ্ধার অনেক সন্তানরা আছে যারা নিজেরাও যাচ্ছে যে এই কোটা আন্দোলনের একটা সংস্কার হোক। আমরা যদি দেখি 52 আন্দোলন, 66 আন্দোলন, 69, 71, সর্বশেষ 2018 এবং 2024, আমরা প্রত্যেকটা আন্দোলন আমাদের যৌক্তিক ছিল। আমাদের এখনকার দাবিও যৌক্তিক। আমরা চাই এটা একটা ন্যায্য সংস্কার হোক। আমরা কখনো বলি না যে কোটা নিপাত যাক, আমরা চাইছি যে একটা ন্যায্য সংস্কার হোক। আমাদের দাবি একটাই, কোটার সংস্কার চাই। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। মুক্তিযুদ্ধের গান, মুক্তিযুদ্ধের চেতনা, দেশের সবচেয়ে পবিত্র ইতিহাসকে সামনে রেখে আন্দোলন। তখন মানুষ ভেবেছিল এটা তো দেশপ্রেমী আন্দোলন। কিন্তু পরে দেখা গেল, আন্দোলনের পর বলা হচ্ছে 71-এ তারা পরাধীন হয়েছিল, 24 সালে তারা স্বাধীন হয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধেই জুলাই 24-এর আন্দোলন হয়েছে। 71 সালের 16 ডিসেম্বর তুমি আমার স্বাধীনতা ফিরাই নিয়েছো, আমি সেই স্বাধীনতা ফিরাই নিয়ে আসছি এই জুলাই মাসে। এই 36শে জুলাই আমার স্বাধীনতা ফিরিয়ে আনা, সেজন্য আমরা বলি দ্বিতীয় স্বাধীনতা। জান দেব, জুলাই দেব না, ইনশাল্লাহ। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আন কোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হইছে। দিবস হবে একটা, ঐতিহাসিক 36শে জুলাই। বুঝতে পারছেন? প্রথমে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সাধারণ মানুষকে টেনে আনো, তারপর মুক্তিযুদ্ধকেই অস্বীকার করো। এটা কি কাকতাল নাকি পরিকল্পনা? নোয়াম চমস্কি একবার বলেছিলেন, দ্য স্মার্ট ওয়ে টু কিপ পিপুল প্যাসিভ অ্যান্ড অবিডেন্ট ইজ টু স্ট্রিক্টলি লিমিট দ্য স্পেকট্রাম অফ অ্যাকসেপ্টেবল অপিনিয়ন বাট অ্যালাউ ভেরি লাইভলি ডিবেট উইথিন দ্যাট স্পেকট্রাম। অর্থাৎ মানুষকে নির্দিষ্ট গণ্ডির ভেতরে রেখে ব্যস্ত রাখো, তারা টের পাবে না বাইরে কি হচ্ছে। জুলাইয়ে ঠিক এটাই হয়েছে কি না ভাবুন। এখন এমন একটা বিষয়ে আসি যেটা অনেকে এড়িয়ে যান। সরকার পতনের পরে কি হয়েছে প্রতিদিন বাংলাদেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। জুলাই আন্দোলনকে ব্যবহার করে দেশ জুড়ে মামলা বাণিজ্য চলেছে। কিশোরগঞ্জে এক বাবা তার ছেলের মৃত্যুর মামলা করেছিলেন। মৃত্যু সনদে লেখা হৃদরোগ, কিন্তু মামলায় আসামি করা হয়েছে 168 জনকে। বাবা নিজেই স্বীকার করেছেন তিনি এদের অনেককে চেনেন না। মোহাম্মদপুরে এক মামলায় দাবি এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তদন্তে দেখা গেছে ওই এলাকায় ওই সময়ে কোনো নারী মৃত্যুর তথ্য সরকারি গেজেটেই নেই। পিবিআই মামলা তদন্ত করতে গিয়ে অন্তত 14টি সম্পূর্ণ ভুয়া প্রমাণ পেয়েছে। এখন প্রশ্ন, যদি আন্দোলন সম্পূর্ণ খাঁটি হয় তাহলে এই মিথ্যা মামলার দরকার কি? আর সবচেয়ে মজার বিষয়, বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আসাদ বিন রনি নিজেই বলেছেন একটি চক্র জুলাইকে বিতর্কিত করার লক্ষ্যে এসব মিথ্যা মামলা বাণিজ্য করে যাচ্ছে। নিজেদের লোকই বলছে। এখন সবচেয়ে বিতর্কিত প্রশ্নে আসি। আওয়ামী লীগ শুরু থেকেই বলে আসছিল আমেরিকা, পশ্চিমা শক্তি, বিএনপি, জামাত একসাথে রেজিম চেঞ্জের পরিকল্পনা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন বাংলাদেশে এনজিওর মাধ্যমে আর্থিক সহায়তা করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে $29 মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $29 million to strengthen the political landscape in Bangladesh. সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তুলেছেন কিছু গুলি হয়তো ভিনদেশি অস্ত্র থেকে এসেছে, এবং খোদ আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতারা পরে স্বীকার করে বলেছেন, আমি বললাম তো শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। ক্ষমতা তাদের হাতে নেই, ডিপ স্টেট তাদের ব্যবহার করেছে। ডক্টর ইউনুস নিজেই একবার বলেছিলেন জুলাই ছিল মেটিকুলাস ডিজাইন। Brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he's recognized that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came. It's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. একটা পরিকল্পিত ঘটনা। এখন এই কথাগুলো কি শুধু আওয়ামী লীগের প্রচার নাকি বাস্তবতা? আমি আপনাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না, কিন্তু প্রশ্নটা উঠছে এবং এটা উপেক্ষা করা কঠিন। কিন্তু এখানে সৎ থাকা দরকার। শুধু প্রশ্ন তুললেই সত্য বের হয় না। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্যে স্পষ্ট বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী নিরস্ত্র ছাত্রদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। 1000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যা মিথ্যা না। একটা যুক্তি দেওয়া হয়, পুলিশ তো নিজের জীবন বাঁচাতে গুলি করেছে। ঠিক আছে, কিন্তু নিরস্ত্র ছাত্রদের বুকে সরাসরি গুলি, এটাও কি জীবন রক্ষার মধ্যে পড়ে? এই প্রশ্নের উত্তর যারা এড়িয়ে যান তারা পুরো সত্যটা বলছেন না। আবার এটাও সত্য, সাধারণ ছাত্রদের মধ্যে থেকেই পুলিশকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশের শত শত থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের অস্ত্র লুট করা হয়েছে। তাহলে প্রতারণাটা কোথায়? একদিকে নাকি দুই দিকেই? এখন একটা জিনিস বলি যেটা অনেকেই ভাবেন না। আমাদের সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এগুলো কিভাবে ব্যবহার হয়েছিল জুলাইয়ে?
একটা ভিডিও ভাইরাল হলো। আবু সাইদের 2 হাত ছড়ানো ছবি, একটা গান ছড়িয়ে পড়ল, একটা স্লোগান হয়ে গেল জাতীয় মন্ত্র। এভাবে আবেগকে ইন্ধন হিসেবে ব্যবহার করা হয়েছে। এডওয়ার্ড বার্নিস, যাকে বলা হয় প্রোপাগন্ডার জনক, তিনি বলেছিলেন, ইফ উই আন্ডারস্ট্যান্ড দ্য মেকানিজম অ্যান্ড মোটিভস অব দ্য গ্রুপ মাইন্ড, is it not possible to control and regiment the masses according to our will without their knowing it? অর্থাৎ মানুষকে তাদের অজান্তেই নিয়ন্ত্রণ করা সম্ভব, শুধু আবেগের সুইচটা চেনা থাকলেই হয়। জুলাইয়ে সেই সুইচটা চেনা ছিল কারো কারো। এখন সবচেয়ে কঠিন প্রশ্নটাই আসি। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ ছাত্র পরিচয়ে সামনে ছিল, ছাত্রলীগকে মেরেছিল, তদন্তে দেখা গেছে তাদের বড় একটা অংশ আসলে জামাত শিবিরের কর্মী বা নেতা। তারা গুপ্ত ছিল, এমনকি ছাত্রলীগের ভেতরেও অনুপ্রবেশ করেছিল। ছাত্রলীগ সেজে সাধারণ ছাত্রদের উপর হামলা ও আক্রমণ করেছিল। এভাবেই তারা সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করেছে। যা করেছে তার দোষ চাপিয়ে দিয়েছে ছাত্রলীগের ঘাড়ে। 28 জুলাইয়ের ঘটনা মনে আছে? ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীরা ভিডিওতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন, তারপর বললেন সেটা জোরপূর্বক বলানো হয়েছে। এই দুটো কথা একসাথে সত্য হতে পারে না। তাহলে নিয়ন্ত্রণ আসলে কার হাতে ছিল? এখন আসি ছাত্রলীগের প্রসঙ্গে। ছাত্রলীগ ছাত্রদের উপর হামলা করেছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই হামলা সাধারণ মানুষের ক্ষোভকে আরও জ্বালিয়ে দিয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কেন ছাত্রদের উপর হামলা করল? কারণ সাধারণ ছাত্রদের বেশে জামাত শিবির কর্মীরা ছাত্রলীগের উপর হামলা করেছিল। তার প্রতিবাদ স্বরূপ ছাত্রলীগ পাল্টা হামলা করেছে। এখানেই ছাত্রলীগের ব্যর্থতা। ছাত্রলীগকে দিয়ে ঠিক এই কাজটাই করানো কি পরিকল্পনার অংশ ছিল না? তাদের উস্কে দাও, তারা মারুক, তারপর সেই মারকে ব্যবহার করো সরকারকে অপরাধী প্রমাণ করতে। সানজু বলেছিলেন, সুপ্রিম এক্সিলেন্স কনসিস্টেন্স ইজ ব্রেকিং দ্য এনিমিজ রেসিস্টেন্স উইদাউট ফাইটিং। শত্রুকে নিজের হাতে ধ্বংস করাও এটা সর্বোচ্চ কৌশল। ছাত্রলীগকে দিয়ে ঠিক এটাই করা হয়েছিল কিনা ভাবুন। এখন শেখ হাসিনার প্রসঙ্গে আনিস আলমগীর বলেছেন, শেখ হাসিনা যা বলেছিলেন তা সত্য হয়ে যাচ্ছে। ইন ওয়ান সেন্স আমি সাপোর্ট করেছিলাম, কিন্তু আজকের দিনে এসে মনে হচ্ছে যে এই সাপোর্টটা ভুল হয়েছিল। এই যে জুলাইকে সমর্থন করাটা এক ধরনের বোকামি হয়েছিল। আমরা প্রতারিত হয়েছিলাম, আমাদেরকে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে মুক্তিযুদ্ধের কথা বলে এখানে মুক্তিযুদ্ধকে কবর দেওয়ার জন্য এসেছে। এখানে ছাত্রদের নেপথ্যে জঙ্গিবাদীরা ছিল। সব কিছু মানে ছাত্ররা সামনে, কিন্তু জঙ্গিবাদীরা পেছনে। এই যে সবগুলো ক্রেডিট আজকে নিতে চাচ্ছে একটা দল যে আমরাই করেছিলাম। এখন তো সত্য, শেখ হাসিনা যেটা বলে গেছিল সেটাই তো সত্য এখন দেখা যাচ্ছে। শেখ হাসিনা বলেছিলেন এটা বিদেশি ষড়যন্ত্র, জামাত বিএনপির চক্রান্ত। এই কথার কিছু অংশ হয়তো সত্য, কিন্তু পুরোটা? শেখ হাসিনা কি বলেছিলেন? রাজাকারের নাতিপুতিরা আন্দোলন করছে। সেই মেধাবী ছাত্র যে কোটা ছাড়া সরকারি চাকরি চাইছিল, সে কি রাজাকারের নাতি? আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আর বিজয় এনে দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলাবারে কথা বলতে পারছে। নইলে তো পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। এই কথাটা কৌশল করে ব্যবহার করা হয়েছিল সাধারণ ছাত্রদের আরও খেপিয়ে তুলতে। আর এই ক্ষোভটায় কাজে লাগিয়েছিল আড়ালে থাকা শক্তিগুলো। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা বলি। শেখ হাসিনা বলেছিলেন, আমেরিকাকে তাদের সুবিধা দিলে তিনি যত দিন ইচ্ছা ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু দেশের স্বার্থ বিলীন করে দিয়ে সেটা তিনি করেননি, রাজি হননি। আর সেজন্যই তার পতন হয়েছে।
তখন অনেকে এটাকে অজুহাত বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এখন কি হচ্ছে? ভোটের ঠিক 3 দিন আগে বাংলাদেশ একটা বাণিজ্য চুক্তি করেছে। সেই চুক্তির শর্ত, প্রেক্ষাপট এবং সময় এই 3টা মিলিয়ে দেখলে মনে হচ্ছে শেখ হাসিনাই সঠিক বলেছিলেন। হেনরি কিসিঞ্জার বলেছিলেন, টু বি আমেরিকাস এনিমি ইজ ডেঞ্জারিয়াস, বা টু বি আমেরিকাস ফ্রেন্ড ইজ ফার্টাল। আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়া মারাত্মক। এই কথাটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে কতটা মিলে যায় সেটা আপনারা নিজেরাই বিবেচনা করুন। এই বাণিজ্য চুক্তির ভেতরে কি আছে, কোথায় কি শর্ত, বাংলাদেশ আসলে কি দিচ্ছে আর কি পাচ্ছে, এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি। তাহলে আসল সত্যটা কি? আমার মনে হয় সত্যটা হলো এটা একটাই ঘটনা ছিল না, 3টা ঘটনা একসাথে ঘটেছিল। প্রথমত, একটা সত্যিকারের গণক্ষোভ, মেধাবী ছাত্রদের হতাশা, কোঠা নিয়ে ন্যায্য দাবি, এটা আসল ছিল। দ্বিতীয়ত, সেই ক্ষোভকে ব্যবহার করে জামাত, শিবির, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের লক্ষ্য পূরণ করেছে। আন্দোলনের পর তা নিয়ে নিজেরাই একে অপরকে দোষারোপ, কামড়াকামড়ি করছে। কিন্তু তারা যে পিছনে থেকে এটা করেছে প্রায় এখন প্রমাণিত। এটার সাথে আমি যতটুকু বুঝতে পারছি, ওই আন্দোলনের সময় ততটুকু জেনেছি যে আন্দোলনের সাথে কিন্তু খুব ওতপ্রোতভাবে বা খুবই সুসংগঠিতভাবে জামাত এবং শিবিরের ছেলেপেলেরা ছিল, এবং এনসিপি যারা নেতৃত্ব দিয়েছে তারা তার সঙ্গে যুক্ত হয়ে এই আন্দোলনটা সফল করেছে। তৃতীয়ত, বিদেশি অর্থায়ন, ডিপ স্টেটের কূটকৌশল এবং রেজিম চেঞ্জের পরিকল্পনা, এই আন্দোলন সেই ফাঁদে পড়েছিল। এই 3টাই একসাথে সত্য। শুধু একটা দিক দেখলে পুরো ছবিটা বোঝা যাবে না। তাহলে প্রশ্নের উত্তর কি? জুলাই আন্দোলন কি প্রতারণা ছিল? আমার উত্তর, আন্দোলনের ভেতরে প্রতারণা ছিল, কিন্তু আন্দোলনটা নিজে সম্পূর্ণ প্রতারণা ছিল না। যে ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের অনেকে প্রতারিত হয়েছে, নিজেদের আন্দোলন কারা ব্যবহার করেছে তা না বুঝে। যে মানুষগুলো মারা গেছে তাদের মৃত্যু বাস্তব, কিন্তু সেই মৃত্যুকে ঘিরে রাজনীতি হয়েছে এটাও বাস্তব। শেখ হাসিনা বলেছিলেন আন্দোলনে বাহিরের শক্তি আছে, সেটার প্রমাণ আস্তে আস্তে বেরিয়ে আসছে। কিন্তু যে সাধারণ মানুষ শুধু ন্যায় বিচার চেয়েছিল তাকে ব্যবহার করা হয়েছে, তার ক্ষোভকে অস্ত্র বানানো হয়েছে। এটাই ছিল সবচেয়ে বড় প্রতারণা। ইতিহাস এই পুরো সত্যটাকে মনে রাখবে, শুধু এক পক্ষের গল্প না। আপনি কি মনে করেন কমেন্টে জানান। যদি মনে করেন এই বিশ্লেষণ দরকার ছিল তাহলে অবশ্যই শেয়ার করুন। আসুন সত্যিকারের আলোচনা করি, শুধু দলের পক্ষে না। বাণিজ্য চুক্তি নিয়ে আমার এই ভিডিওটা দেখতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।